হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে, সমালোচনা চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই। আমি আমার বক্তব্যর শেষ অংশে আপনাদেরকে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তুলে ধরব। তার আগে একটু সূচনায় আপনাদের কিছু কথা বলে যাই। বাংলাদেশে জুলাই বিপ্লব যখন সফলভাবে সংগঠিত হয়েছে এবং বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পালায়ন ঘটেছে, তখন এই শেখ হাসিনার পালায়নে কারা কারা ভূমিকা পালন করেছে, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। কিন্তু কোনো অবস্থাতেই এই অবৈধ দখলদার ফ্যাসিস্টের পেটোয়া বাহিনী যেন আপনাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করতে না পারে। কিংস পার্টির প্রাইভেট বাহিনী হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের যেন ব্যবহার না করতে পারে, সে ব্যাপারে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমি সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ হোক কাল হোক এই সরকার থাকবে না। জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরে দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের সেনাবাহিনীকে ঘিরে কত ভয়ঙ্কর নানানমুখী ষড়যন্ত্র চলছে তার একটি প্রমাণ তো অন্তত আমরা পেলাম। নানানমুখী ষড়যন্ত্র, দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে ধ্বংস করে যে বিভৎস একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা গায়েবে নির্দেশে বাস্তবায়িত হওয়ার শব্দ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে, সমালোচনা চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই। আমি আমার বক্তব্যর শেষ অংশে আপনাদেরকে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তুলে ধরব। তার আগে একটু সূচনায় আপনাদের কিছু কথা বলে যাই। বাংলাদেশে জুলাই বিপ্লব যখন সফলভাবে সংগঠিত হয়েছে এবং বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পালায়ন ঘটেছে, তখন এই শেখ হাসিনার পালায়নে কারা কারা ভূমিকা পালন করেছে সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে তালিকাবদ্ধ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনগুলোতে এই মানুষগুলো যাতে কোনো অবস্থায় সুপ্রতিষ্ঠিত হতে না পারে, ভালো ফেজ নিয়ে অবস্থান করতে না পারে, সে কারণে একটি বড় ধরনের মাস্টার গেম চলছে বাংলাদেশে। এবং সেই মাস্টার গেমের অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় এই সকল বীরদেরকে, সে ছাত্র জনতার মধ্য থেকে বীর, সেনাবাহিনীর মধ্য থেকে বীর, বিভিন্ন অঙ্গন থেকে বীর, যারাই দেশপ্রেমিক, তাদেরকে বিভিন্ন সার্কেলে বিতর্কিত করে তাদের ইমেজকে ডাউন করে জনতার কাছে বিতর্কিত করার একটি প্ল্যান তারা হাতে নিয়েছে। ওই প্ল্যানের অংশ হিসেবেই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নতুন ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী, তারা যাতে কোনো অবস্থায় শক্তভাবে দেশপ্রেমিক হিসাবে পরিচিতি লাভ করতে না পারে, সে কারণেই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য দিয়ে চলেছেন। এই বক্তব্যগুলো কেউ আপনাকে পুশ করে দেয়াচ্ছে, উৎসাহ দিয়ে দেয়াচ্ছে, অথবা আপনার প্রতি অনেক বেশি আবেগতাড়িত হয়ে ভালোবাসা দেখিয়ে এমন কিছু শিখাচ্ছে যে আপনি যে কোনো কারণেই হোক আপনি চাপে পড়ে বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য দিচ্ছেন। দেখবেন মন্তব্য বক্তব্যগুলোর দিকে খেয়াল করলে হঠাৎ করে একটা বক্তব্য দিল গতকালকের, আজকে সেটার সাথে আবার মিল পাবেন না। আজকেরটা দিল, কালকে মিল পাবেন না। আবার আমি একটা বক্তব্য দিলাম, আমার বন্ধুর বক্তব্যের সাথে মিল পাবেন না। এই যে না পাওয়া, এটাই হচ্ছে একটা পরিকল্পনা, এটাই হচ্ছে একটা ফাঁদ। এই ফাঁদে যারা পড়ে স্বভাবতই তারা তাদের মূল যে চেতনা, মূল যে স্পিরিট, সেই স্পিরিটটা থেকে সে ধ্বংস হয়ে যায়। আমি
গত সবগুলো ভিডিওতে বলেছি, বাংলাদেশের পূর্বে এই যে 53 বছর গিয়েছে, এই 53 বছরের বিভিন্ন শাসক আমরা দেখেছি, বিভিন্ন শাসন ব্যবস্থা দেখেছি। আমরা বিএনপির সাথে জামাতকে বসতে দেখেছি, জামাতের সাথে আওয়ামী লীগকে বসতে দেখেছি। রাজনৈতিক অঙ্গনে একে অপরের সাথে বসেছে, আন্দোলন করেছে, কথা বলেছে। এটাই পলিটিক্স। এই পলিটিক্সে কত কথা, কত কিছু যে আলোচনা হয় রুমের ভিতরে, বেডরুমে, বাহিরে, মঞ্চে, এ বক্তব্যের কোনো শেষ নেই। এই রাজনৈতিক সৌন্দর্যতাটা অনেক সময় খারাপ পরিস্থিতি নিয়ে আসে, অনেক সময় ভালো পরিস্থিতিও নিয়ে আসে। আজকে আমার পক্ষে গেলে আমি আপনাকে সাধুবাদ জানাই, আমার বিপক্ষে গেলে কালকে আপনি আমাকে তুলোধনা করেন। এটাই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। আজকের এই গত 5ই আগস্টের যে ঘটনাটি সংগঠিত হয়েছে বাংলাদেশে, সেই সংগঠিত হওয়ার পিছনে বাংলাদেশের যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে হচ্ছেন এই তরুণ উদ্দীপ্ত ছাত্রদের নেতারা, যারা আমাদের পাশে সবসময় থেকেছে। পাশাপাশি এই উদ্দীপ্ত ছাত্র নেতাদেরকে ব্যাকআপ দিয়েছে এদেশের সকল রাজনৈতিক সংগঠন, এবং সকল রাজনৈতিক সংগঠনের ব্যাকআপের পরবর্তীতেই আমাদের সাথে সংযুক্ত হয়েছে, তথা যখন পরিবেশটা দেশ স্বাধীন করার মতো সিচুয়েশন হয়েছে, শেখ হাসিনার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, তখন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সুকৌশলে আমাদেরকে সেই জায়গায় ব্যাকআপ দিয়ে দেশকে রক্ষা করা হয়েছে। যদি আর একটা দিনও জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব চুপ থাকতেন, বাংলাদেশে আরো 20-50 হাজার মানুষ মারা গেলেও শেখ হাসিনা পদত্যাগ করতেন না। বঙ্গভবনের যেমন দেয়ালের একটা ক্ষতি হয় নাই, সেনাবাহিনী চাইলে গণভবনেরও একটা দেয়ালের ক্ষতি কেউ করতে পারত না। আপনাকে বুঝতে হবে হিকমত এবং কৌশলটা। এই গণভবনের পাশ থেকেই বহু মানুষ মিছিল করে গিয়েছে, একটা টোক্কা পর্যন্ত দেয় নাই। যখন আর্মি সেখান থেকে দরজা খুলে দিয়েছে, তখন সবাই গণভবনের ছাদে গিয়ে মিছিল করেছে, সুইমিং পুলে গোসল করেছে। তারপরে শেখ মুজিবুর রহমানের সেই ভাস্কর্য টেনে টেনে ভেঙেছে, সেনাবাহিনী সেখানে সাথে থেকে ভাঙতে সাহায্য করেছে। কে কখন কি করেছে জাতির কাছে স্পষ্ট। এই কাজগুলো যখন সংগঠিত হয়েছে, তখন পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে একেবারে কমপ্লিটলি ধারণা হয়ে গিয়েছে, এই বাংলাদেশের কিছু মানুষদেরকে যদি বিতর্কিত করে অনৈক্য সৃষ্টি করা না যায়, তাহলে এই বাংলাদেশের এই স্পিরিটটার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশে তাদের ষড়যন্ত্র টিকবে না। সে কারণেই এখন তারা টার্গেট করেছে বাংলাদেশের বেশ কিছু মানুষদেরকে, যারা আগামীর বাংলাদেশ গড়তে অনেক অবদান রাখতে পারে, আমি বিশ্বাস করি। সেই টার্গেটের অংশ হিসেবে এদেরকে এখন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব 5 তারিখে কি ভূমিকা রাখবেন না, সেটা একজন আমি সাধারণ নাগরিকের মতো করে হবে না। আবার পরবর্তী সময়ে তার ভূমিকা কেমন হবে, সেটা একজন সাধারণ নাগরিকের মতো করে কোনোদিনই হবে না। এটা এখন বলছি, ভবিষ্যতেও বলবো, কারণ আমি মিথ্যা তথ্য দিয়ে আপনাকে ভুল ভ্রান্তির মধ্যে নিতে পারি না। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের কমন কিছু ইস্যুতে দেখবেন দল ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের বিভিন্ন সংস্থা ঐক্যবদ্ধ হয়েছে, ইউটিউবাররা ঐক্যবদ্ধ হয়েছে, সেই আন্দোলন সফল হয়েছে। আবার কিছু কিছু দাবি দেওয়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয় নাই, সবাই মিলে বলে নাই, কিন্তু কোনো ইউটিউবার বলেছে, সেটা সফল হয় নাই। যেমন আপনার আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না বাংলাদেশে, এ ব্যাপারে বাংলাদেশের সিংহভাগ মানুষ ঐক্যমত। দেখবেন আপনার মতের সাথে আমার মত মিলে যাচ্ছে, কিন্তু আপনি সেনা প্রধানকে বিতাড়িত করতে চান কিংবা বাদ দিতে চান, মতের সাথে আপনি কাউকে পাবেন না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আপনাকে বলেছে কিনা আমাকে বলেন, চ্যালেঞ্জ দিয়ে বললাম। বিএনপি বলে নাই, জামাত ইসলাম বলে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে নাই, গণ অধিকার বলে নাই, বাংলাদেশের আর যত পার্টি আছে কেউ কি সেনাপ্রধানের এখন পর্যন্ত পদত্যাগ চেয়েছে কিনা? চায় নাই। তার মানে আপনার এই দাবি সকাল সন্ধ্যা 1 লক্ষ বার ভিডিও বানালেও কোনোদিন পূরণ হবে না। এই দাবিটাই যারা করছে, সেটা একটা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে হয় গেমের ভিতরে পড়ে গিয়েছে, ভুলের ভিতরে পড়ে গিয়েছে, না হয় ভিন্ন কোনো চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছে। এই দাবি সফল হবে না। বাংলাদেশের এরকম করে জাতীয় অনেকগুলো দাবি উঠেছে, যেই দাবিগুলোতে যখন সামষ্টিক সকল মানুষ ঐক্যবদ্ধ হয়, সেটা ইমিডিয়েট পূরণ হয়ে যায়। কিন্তু যেই দাবিগুলো আপনি সমগ্র মানুষের পক্ষ থেকে হয় না, সেটা ইমিডিয়েট পূরণ হয় না। সেনাপ্রধানকে পার্শ্ববর্তী দেশ সহ আওয়ামী লীগের মূল খেচারতের কারণটা হচ্ছে আওয়ামী লীগ সেনাপ্রধানের উপরে ক্ষিপ্ত। কোনো কারণ নাই আওয়ামী লীগ
সেনাপ্রধানকে ভালোবাসার। সেনাপ্রধান যদি শেখ হাসিনার জন্য জীবন দিতে পারতেন, তাহলে শেখ হাসিনা তাকে বীরের বেশে বলতেন যে একজন সেনাপ্রধান মৃত্যুবরণ করেছেন। তিনি দেশের জন্য মানুষের কথা চিন্তা করে শেখ হাসিনাকে বিতাড়িত করতে কৌশলী ভূমিকা পালন করেছেন, যে কারণে সেনাপ্রধানের উপরে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত কোনোদিন বিশ্বাস রাখবে না। কিন্তু আওয়ামী লীগ এমন বর্ণচোরা, এমন চালাক, তারা জানে যে এই মুহূর্তে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে হলে মন্দের ভালো প্রক্রিয়াটা তারা গ্রহণ করবে। যেমন সেনাপ্রধানকে যদি খেপিয়ে তুলতে পারেন, এর মাধ্যমে বারবার দেখবেন আওয়ামী লীগের সকল পেজগুলোতে একই কথা, এখনো আপনি কেন পাওয়ার এক্সারসাইজ করছেন না, এখনো কেন আপনি ক্ষমতা নিচ্ছেন না। তার মানে হচ্ছে সেনাপ্রধানের আপন সাহায্যে তারাই, যারা মূলত সেনাপ্রধানের উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত, সেই মানুষগুলো এখন আপন সেজে তার বিরুদ্ধে, মানে তার পক্ষে কিছুটা সিম্পিতি দেখিয়ে তাকে ক্ষমতা দখল করতে উৎসাহ যোগাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সেনাপ্রধানকে যারা আপনারা বাংলাদেশের মানুষ মনে করেন যে জুলাই বিপ্লবের সহযোগী ছিল, সেই ইউটিউবে বক্তব্য দিয়ে হতে পারে, জাতির ক্লান্তি লগ্নে রাজনৈতিক বক্তব্য দিয়ে হতে পারে, টকশো দিয়ে হতে পারে, এ ধরনের অনেক বিশ্বস্ত মানুষদেরকে আপনারা যারা, আমরা যারা দৈনিক বিশ্বাস করি কিংবা ধোকায়ও পড়ি, সেই মানুষগুলোর বক্তব্যেও যখন আসে সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য, আপনার কাছে তখন মনে হয় যে ঘটনা কি তাহলে একই তো। তা আওয়ামী লীগের পরিকল্পনা হলো সেনাবাহিনী যা করবে সেটাই তার লাভ, আর ওনাদের পরিকল্পনা হচ্ছে সেনাপ্রধানকে ব্যক্তিগতভাবে খেপিয়ে তোলো। খেপিয়ে তুলতে গিয়ে আপনি মনে করছেন আপনার রাষ্ট্রের কল্যাণে এই কাজটা। আমাদের সেনাবাহিনীকে ঘিরে কত ভয়ঙ্কর নানানমুখী ষড়যন্ত্র চলছে তার একটি প্রমাণ তো অন্তত আমরা পেলাম। নানানমুখী ষড়যন্ত্র, দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে ধ্বংস করে যে বিভৎস একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা গায়েবে নির্দেশে বাস্তবায়িত হওয়ার সব ধরনের ছক তারা আঁকার চেষ্টা করছিল বা এখনো চলছে, কিছুটা হলেও মানুষের সামনে পরিষ্কার হয়েছে। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, সার্জিস আলম হাসনাত আবদুল্লাহর বক্তব্যে বিরোধিতা করে সেনা প্রধান নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল হইচই হচ্ছে। হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে বিতর্কিত করে, সেনা প্রধানকে বিতর্কিত করে গত 2 দিন আগে যে বক্তব্যগুলো দিয়েছেন সার্জিস আলম তার বিরোধিতা করেছে, এবং তার মধ্য দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে সত্য তাহলে কে বলছেন? যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান তারাই প্রশ্নটি তুলবেন, খুব স্বাভাবিক। কার কথা আমরা বিশ্বাস করব? এখন সেই বিশ্বাসের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টিরই আর এক নেতা আব্দুল হান্নান মাসুদ তিনিও তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, ভাইরে কি শুরু করেছেন আপনারা, কার কথা আমরা বিশ্বাস করব? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হান্নান মাসুদ তুলেছেন, এমন স্পর্শকাতর বিষয়গুলো কি পাবলিক না করলেই হতো না? দুজনের উদ্দেশ্যে বলেছেন। এবং এর মধ্য দিয়ে যে জিনিসটা পরিষ্কার হচ্ছে, একটা তো পরিষ্কার হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র চলছে, কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে গণমানুষকে খেপিয়ে তোলার একটি চেষ্টা করা হচ্ছে, সেটি পরিষ্কার হয়েছে। আরেকটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে চেইন অফ কমান্ড নেই, জাতীয় নাগরিক পার্টি যে একেবারে লক্ষ্যহীন আদর্শহীন অবস্থায় চলছে, এটিও তার প্রমাণ। এক এক নেতা এক এক ধরনের মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন, দলীয় ফোরামে কোনো ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্ত তারা কেউ মানছে না। এটি কখন হয়? যখন কোনো লক্ষ্য না থাকে, নির্দিষ্ট কোনো আদর্শ না থাকে। আরেকটা হচ্ছে যখন বিশেষ কোনো অসৎ উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান চলতে চায়, তখন এই ধরনের হসপজ অবস্থা তৈরি হয়। শুধু নাগরিক পার্টি নয়, এর সাথে আমাদের সামনে আরো অনেকের চরিত্র কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। বিএনপি যে চরম দ্বিধাদ্বন্দ্ব ভরপুর একটি দল, সেটি আবারও প্রকাশ পেয়েছে। পাশাপাশি এবি পার্টির মতো দলগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে কেন খেপিয়ে তুলছে, সেই প্রশ্ন মানুষের মাঝে এসেছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, হান্নান মাসুদ, তাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন, ফেসবুক স্ট্যাটাসে কি লেখালেখি হয়েছে আপনারা শুনছেন। সেই জায়গা থেকে আমরা যদি আরেকটু সামনে এগোই, গায়েবী নির্দেশে সেনা প্রধানের যে বক্তব্য ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ উপস্থাপনের চেষ্টা করেছেন, সেটিকে কেন্দ্র করে কথিত তৌহিদি জনতাকে ক্ষুব্ধ করে তোলার এক ধরনের প্রচেষ্টা চালানো হলো আটলান্টিকের ওপাশ থেকে। গায়েবী নির্দেশ এলো, বাইতুল মোকাররমে জামায়াত হওয়ার নির্দেশ দেওয়া হলো, আহ্বান জানানো হলো, এবং তারা সেনাবাহিনীর সম্পর্কে এই তৌহিদি জনতাকে উস্কে দিয়ে বলার চেষ্টা করলো
যে আপনারা সিদ্ধান্ত নিন সেনাবাহিনী থাকবে কিনা। এই ধরনের মন্তব্যই তো এলো। আর একজন গায়েবী নির্দেশে বললেন সেনাপ্রধানের নির্দেশে দেশ পরিচালিত হবে নাকি বিপ্লবীদের কথায় দেশ পরিচালিত হবে। এই যে উস্কানিমূলক বক্তব্য কি ভয়ঙ্কর এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশে গত কয়েকদিনে। বিএনপির কথা আসলে বিএনপি বিষয়ে অনেকেই যারা বিএনপিকে সমর্থন করেন তারাই ক্ষুব্ধ। বিএনপি আসলে কোন লাইনে হাঁটতে চায়? যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এমনটি তারা সরাসরি বলে এসেছে এবং বলেছে যে তারা বিচার চায় যারা অপরাধী, কিন্তু সবাই মিলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে এমন কথা তারা বলে আসছিল। এদিক থেকে তাদের মধ্যে একটা উদারতার পরিচয় পাওয়া যাচ্ছিল। এই বিএনপিকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছিল, সেটি তো নিন্দা তো আমরা সবাই জানিয়েছি। যাই হোক, বিএনপির অবস্থানকে আমরা স্বাগত জানিয়েছিলাম। সেই বিএনপি আবার মোটামুটি ইউটার্ন নিয়ে এই যে জাতীয় নাগরিক পার্টি বুঝি হোক না বুঝি হোক নানান ধরনের মন্তব্য করছিল, সেদিকে তারা গা ভাসানোর চেষ্টা করলো। জাতীয় নাগরিক কমিটি হুঙ্কার ছাড়লো। প্রধান উপদেষ্টা যখন বলল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সামনে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো ধরনের পরিকল্পনা নেই, যখন হুঙ্কার দিয়ে উঠলো জাতীয় নাগরিক কমিটির নেতারা বা সাবেক সমন্বয়করা, ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল চলতে থাকলো, তখন বিএনপি মনে করলো বাপরে বাপ, আমার তো এদের ভাষাতেই কথা বলতে হবে। তখন তারা বললো যে ফ্যাসিবাদে পুনর্বাসন করা যাবে। এবং এটি কখন বললো? যখন হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসটি তার পরপরই এলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই মন্তব্যের পরপরই যখন পাবলিক করা হলো। মানে সবসময় যেদিকে শক্তি যাচ্ছে সেদিকে বিএনপি হাওয়া দেওয়ার চেষ্টা করছে। কেন এই অবস্থা? বিএনপি তো নিঃসন্দেহে এই মুহূর্তে জনপ্রিয় দল, তারা কেন তাদের স্বকীয় অবস্থানে থাকতে পারছে না? এবং অনেকে যে বলেন যে বিএনপি সবসময় অন্যের কাঁধে উঠে চলার চেষ্টা করে, রাজনীতি করার চেষ্টা করে, কখনো জামাতের কাঁধে, কখনো অন্যের সাথে মিত্রতা করে, কখনো জামাতকে বাদ দিয়ে, কখনো অন্যের আন্দোলনকে পুঁজি করে। আমরা এইগুলোকে গুরুত্ব দিতে চাই না, কিন্তু বিএনপি যে রাজনীতি শুরু করেছে এটি বাস্তবতা। এটি এখন অবশ্যই বিবেচনা নেওয়ার মতন। কখনো তারা জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে, কখনো দিচ্ছে না, কখনো বলছে যে কোনো পার্টি না, এরা সরকারি দল। আবার সেই সরকারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা গিয়ে উপস্থিত থাকেন এবং নির্বাচন ইস্যুতে কখনো নরম খেলা খেলছেন, কখনো গরম খেলা খেলছে, কখনো হুঙ্কার ছাড়ছে, কখনো বলছে না আমরা ছোটখাটো সমস্যার মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন চাই। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য। কখনো বলছে এই সরকারের নিরপেক্ষ নয়, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এই বক্তব্য আশা করছি না। আবার কখনো বলছি না ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তার উপরে আমরা আস্থা রাখতে চাই। আসলে বিএনপির কোনো স্থির সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমরা পাইনি, এটি দুর্ভাগ্যের বিষয়। এবং সেনাবাহিনীকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে, যে তুমুল একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে সারা দেশে, এর জন্য দায়ী সবাই। কেউ ক্রস চেক করার চেষ্টা করেনি। আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করছিলাম যে সেনাবাহিনী যদি বলেও থাকে, সেনাবাহিনীর স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি হস্তক্ষেপের এখতিয়ার নেই। কিন্তু এখন তো স্বাভাবিক প্রক্রিয়া নয়, এবং যেখানে সেনাপ্রধান দেশের ভার, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করার জন্য সবার তার প্রতি আস্থা